আসসালামু আলাইকুম দর্শক, পদ্মা টিভি 24 পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, বৈষম্যবৃত্ত প্রেস ক্লাব এপিসি তৃণমূল টক শোতে আমরা আজকে যাকে যুক্ত করছি তিনি হচ্ছেন ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জের অন্যতম একজন নন্দিত মুখ, শহীদ প্রেসিডেন্টের অন্যতম একজন সৈনিক, সাবেক কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সম্মানিত সদস্য এবং রোহিতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন। বারবার কারা নির্যাতনের মাধ্যম দিয়ে প্রায় 40 বছর যিনি শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে রাজপথে আসেন, 90 গণ আন্দোলনের একজন অন্যতম ছাত্র নেতৃত্ব জনাব হাজী কামাল মাহমুদ আজকের অনুষ্ঠানের আলোচক। প্রিয় দর্শক, অনুষ্ঠানকে কোনো প্রশ্ন যদি আপনারা করতে চান তাহলে স্ক্রলে তখন নম্বর কল করলে আমরা আজকের যিনি একজন তৃণবদ্ধ রয়েছেন শহীদ প্রেসিডেন্টের আদর্শ নিয়ে দীর্ঘ 40 বছর যিনি নিপীড়িত হয়ে নিষ্পেষিত হয়ে লড়াই সংগ্রামের মাধ্যম দিয়ে নিজের রাজনীতির একটি জায়গাতে প্রস্তুত করেছেন, তার কাছ থেকে ইতিহাস, ঐতিহ্য এবং কেরানীগঞ্জের রাজনীতির কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানাব হাজী কামাল মাহমুদ। জি জানাব, আপনি দর্শক শ্রোতাদেরকে জানাতেন দীর্ঘ সময় ধরে আপনার পথ চলা সেই 86, 87, 88 দুর্বার আন্দোলনের ছাত্র আন্দোলনের সময় থেকে আপনি 90 গণ আন্দোলনের একজন ছাত্র নেতা হিসেবে বা ছাত্র আন্দোলনকারী হিসেবে আপনি রাজপথে এসেছেন। আপনি দর্শকদেরকে জানান যে কী চেতনার ভিত্তিতে, প্রেরণার ভিত্তিতে বাংলাদেশের জাতীয়তাবাদের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর আদর্শ নিয়ে আপনি অদ্যবধি দায়িত্ব পালন করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শুভাকাঙ্ক্ষী এবং মুরব্বীগণ এবং এই চ্যানেলের মাধ্যমে দর্শক যারা আছেন এবং এই আমাদের দেশে এবং দেশের বাইরে যারা আছেন সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার বয়স যখন আপনার 15 থেকে 16, আপনার কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির পক্ষ থেকে অ্যাডভোকেট সুলতান নাসের স্বৈরশাসক এরশাদের আমলে 1986 এবং 87 প্রথম 86 লাস্টের দিকে আমাদের উপজেলা নির্বাচন হয়। ওই উপজেলা নির্বাচনে আমাদের অ্যাডভোকেট সুলতান নাসের নির্বাচন করেন গরুর গাড়ির চাক্কা মার্কা। ওই সময় আমার বয়স কম, তখন আমি 9 নং আমাদের রোহিতপুর ইউনিয়ন এই 9 নং ওয়ার্ডের ছাত্রদলের সভাপতি হই। তো আস্তে আস্তে আমাদের রাজনীতি শুরু হয় এবং 1990 সালে আমাদের কেরানীগঞ্জ মডেল থানার ছাত্রনেতা, আমাদের সাবেক বিপি, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ঢাকা উত্তরের আহ্বায়ক, জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব নির্বাচন করেন 1991 সালে। তখনই আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের হাত ধরে আমার চলা। এর আগে আমি ছোট ছিলাম, রাজনীতি বুঝতাম না। আমার গুরু আলহাজ আমানুল্লাহ আমান সাহেব হাত ধরে আমি রাজনীতি শুরু করেছি। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ রাজনীতি করে আসছি। জি, 90 গণ আন্দোলন হলো এবং সে সময় ছাত্র সংসদের নির্বাচন সারা দেশে ব্যাপক আলোচনা আসে এবং ছাত্র সংসদের প্রায় প্রতিটি প্যানেলেই কিন্তু বিএনপির পন্থী বা ছাত্রদলপন্থী যারা ছাত্রনেতা ছিলেন তারা কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন করেন। সেই হিসাবেই ডাকসুর ওই নির্বাচনে জনাব আমানুল্লাহ আমান এবং পুরো প্যানেল যে বিজয়ী হলো এবং তার হাত ধরে আপনি রাজপথে আসলেন। এক নজরে জনাব আমানুল্লাহ আমানের রাজনৈতিক পথ চলা এবং তার দায়িত্ব পালনের কিছু খণ্ডচিত্র দর্শকদের জন্য। আমার ওই সময় যদিও বয়স কম হয়, আমি মোটামুটি ওই সময় ভালো বুঝি। আমাদের স্বৈরা শাসক এরশাদের আমলে যে ঢাকা শহরে বা সারা বাংলাদেশে যে ছাত্র আন্দোলন শুরু হয়, আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব তার নেতৃত্ব দেন এবং আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের পাশে যারা ছিলেন ছাত্রনেতা, সবাইকে আমি নিজের চোখেই দেখেছি। ওইটা আমাদের পুরা মনে আছে। এই স্বৈরা শাসক এরশাদ আমাদের এই আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে এই আন্দোলন না করার জন্য, তার দলে নেওয়ার জন্য আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে অনেক কিছু বলেছেন। এমপি দিব, মন্ত্রী দিবে, সংসদ নির্বাচন করতে দিবে। সেই সব লোভ লালসায় আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব যায়নি। আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের আমাদের দেশ নেত্রী বেগম খালেদার সাথে উনি ওয়াদা করেছিলেন এই স্বৈরা শাসক এরশাদকে বিদায় না করে উনি ঘরে ফিরবেন না। ঠিক তেমনি স্বৈরা শাসক এরশাদকে বিদায় করে উনি ঘরে ফিরেছেন। আর আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানুষ চিনতে ভুল করেন না। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ঠিক আমাদের এই কেরানীগঞ্জ মডেল থানার এই
আমাদের আলহাজ আমানুল্লাহ আমার সাহেবকে এমপি নির্বাচন করার জন্য, হ্যাঁ, দানের শীষ মার্কায় নির্বাচন করার জন্য তাকে অনুমতি দেয়। ঠিক আলহাজ আমানুল্লাহ আমার সাহেব সেই নির্বাচনে কেরানীগঞ্জের বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু, এটি বাংলাদেশের রাজনীতিতে কত বড় আসলে রূপ কাঠামো বা রূপ কারিগর, যে ডাকসুর থেকে যে সিদ্ধান্ত হয় সারা দেশ সেই সিদ্ধান্ত চলে, ডাকসুর থেকে যে ধরনের রাজনীতি মার্চ করে সেটি সারা দেশে দুর্বার হয়। আমরা দেখলাম 2018 সালে যে ভিপি নির্বাচন হলো, ডাকসু নির্বাচন হলো, সেই নির্বাচন থেকে কিন্তু দুর্বার আন্দোলন কিন্তু তৈরি হলো। সেই আন্দোলনে কিন্তু 24-এ একটি গণপতন ঘটলো। 90 সালের ডাকসু নির্বাচনের এই আমানুল্লাহ আমান প্যানেলদের বিজয় আসলে স্বৈরাচার পতনের প্রধান আসলে শক্তি কিনা, আপনি কি মনে করছেন? জি ভাই, আমাদের ছাত্র আন্দোলন যেটি হয়, আমাদের বাংলাদেশ যেই সময় একটা দুর্ভিক্ষ দেখা দেয় বা স্বৈরা শাসক অনেকদিন যাবত এই দেশটাকে লুটপাট করে, তখনই তো ছাত্র আন্দোলনে আমরা এগিয়ে আসে। ছাত্র আন্দোলন আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। স্বৈরা শাসকের বিরুদ্ধে এই ছাত্র আন্দোলন, যুবদল, ছাত্রদল এবং যুবক যারা আছে বাংলাদেশের, তারা আগে দেশ স্বাধীনের সময় এগিয়ে এসেছে, আমাদের দুঃসময় সবসময় তারা এগিয়ে আসে। ইনশাল্লাহ 2024-এ তারা এগিয়ে আসছে। কিন্তু আমাদের একটা কথা হচ্ছে, এই 24-এর যে আন্দোলনটা আপনি বললেন, এই 24-এর আমাদের বিএনপির আন্দোলন বলেন, ছাত্র আন্দোলন বলেন এবং সারা বাংলাদেশের জনগণ যেইভাবে একসাথে এই আন্দোলনটা করছে, এই আন্দোলনের মহানায়ক হয়েছে আমাদের দেশনায়ক তারেক রহমান। আমাদের দেশনায়ক তারেক রহমান, আপনি দেখেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শেই রাজনীতি করি। আমাদের দেশ স্বাধীনের সময় আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক বড় ভূমিকা পালন করেছেন। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে যারা মেজর ছিলেন, আরো উপর লেভেলে ছিলেন বা জুনিয়র ছিলেন, অনেকে কিন্তু পাকিস্তান চলে গিয়েছিলেন যুদ্ধের ভয়ে। এমনকি আমাদের বাংলাদেশের যে সময় যুদ্ধটা চলে, ওই সময় কিন্তু অনেকেই সাহস করে এগিয়ে আসেননি। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এগিয়ে এসে এই যুদ্ধকালে উনি নিজে যুদ্ধ করেছেন। আমি একটা ইতিহাসে পেয়েছি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধক্ষেত্রে উনি যখন কালুরঘাট যাবেন বেতার কেন্দ্রে, তখন তার সহযোগীরা বলেছিলেন আমাদের জিয়াউর রহমানকে, স্যার আপনি ম্যাডাম কর্নেল ওলি এখনো জীবিত আছেন, তিনিও কিন্তু ছিলেন, তিনি বলেছিলেন, তারা বলেছিলেন যে দেশনেত্রী বেগম খালেদার সাথে, ম্যাডামের সাথে আপনি একটু দেখা করেন, তারপরে আমরা ওইখানে যাই। তখন আমাদের জিয়াউর রহমান বলেছিলেন যে আমি দেখা করব না, হাজারো যোদ্ধা, হাজারো মেজর, হাজারো সৈন্য, স্বামী স্ত্রী রেখে, ছেলে সন্তান রেখে যুদ্ধে এসেছে, আমি কেন ম্যাডামের সাথে দেখা করব? উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদার সাথে দেখা না করে উনি কালুরঘাট বেতার কেন্দ্রে চলে যান। তাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা বড় হয়েছি। এখন যুগ যুগ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এই দেশের রাজনীতি চলবে, বিএনপি আছে, বিএনপি থাকবে। আমাদের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে দুজন ব্যক্তির নাম আলোচিত, জনাব শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথমে 7 মার্চের ভাষণে জনাব শেখ মুজিবুর রহমান একটা আবেগ জাগালেন। আবেগ জাগিয়ে 25শে মার্চের কালরাত্রিতে তিনি কোনো ভূমিকা না রেখে একদম চুপচাপ সেফ এক্সিট নিয়ে নিলেন, নিজে বাঁচিয়ে তো বাপের নাম। এমন অবস্থায় পাকিস্তান থেকে সৈন্য এসেছে, এদেশের মানুষের উপর হামলে পড়েছে, বিভিন্ন জায়গায় হামলা করছে এবং জেনোসাইড করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভোল্ট বলে প্রথমে একটি ঘোষণা দেন এবং ঘোষণা দিয়েই তিনি অস্ত্র খালাস করতে চলে যান। 26 তারিখ পুরো দিনটি তিনি এটির কন্ট্রোল নিয়ে ব্যস্ত ছিলেন। তখন আওয়ামী লীগের পক্ষ থেকে বা বিভিন্ন রাজনৈতিক অঙ্গন থেকে তাকে একটি ঘোষণা পাঠ করার জন্য একটা চিরকুট দেওয়া হয় এবং যথারীতি 27 তারিখ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে একটি লিখিত চিরকুট পাঠ করেন। আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি যে 27 তারিখের ঘোষণাটা নিয়ে আওয়ামী লীগ ব্যাপক মার্কেটিং করে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঘোষক নন, তিনি পাঠক, তিনি আদেশ পালন করেছেন মাত্র, এরকম কথাবার্তা বলেছে। কিন্তু ওই রিভোল্ট বলে প্রথম যে ঘোষণাটা দিয়েছিলেন সেটা নিয়ে কিন্তু সেইভাবে এদেশের মানুষের কাছে ইতিহাস নেই। ইতিহাসে আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে ব্যাপক ইতিহাসের কারচুপি করা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে নানা রকম স্ক্যান্ডাল রচনা করা হয়েছে। সেই জায়গায় এই 24-এর পর থেকে স্বাধীনতার এই 50 বছরের পূর্বের ইতিহাসটি
সঠিক জায়গায় যাওয়ার জায়গা থেকে আপনি আপনার আপনার আদর্শের নেতা জনাব তারেক রহমানের বরাবর কি আহ্বান জানাবেন? শুনুন, আমার থেকে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে, হ্যাঁ, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বিভিন্ন দলের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছে। এই দেশ স্বাধীনের ইতিহাস আমার চেয়ে বেশি অনেকেই জানেন। আমি পুরো ইতিহাস বলবো না, আমি ছোট্ট করে আপনাকে একটু বলি। আমাদের দেশ যুদ্ধকালীন সময় আমাদের আওয়ামী লীগের যে প্রধান শেখ মুজিবুর রহমান, ওনাকে আমি শ্রদ্ধার সাথে বলি, ওনার কোনো আমি অপমান করতে বলছি না। হ্যাঁ, উনি যে পাকিস্তানে গেছেন, আমরা কিছু কিছু মানুষ বলে ওনাকে ধরে নিয়ে গেছে, কিছু কিছু মানুষ বলে উনি আত্মসম্পাদন করেছে, কিন্তু আমি এখন রাজনীতিবিদ, দীর্ঘদিন রাজনীতির ভিতরে আমি যা জানলাম, আমার সাধারণ জ্ঞানে উনি নিজে বাঁচানোর জন্য উনি আত্মসম্পাদন করছেন। উনি নিজে ধরা দিয়ে পাকিস্তান বসেছিলেন, হ্যাঁ, এবং ওনার আত্মীয় স্বজন ওই সময় ছিল না। তাই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমাদের এই যে মেজর অলি, মেজর ডালিম, এরা অনেকেই আছে, তারা তো যুদ্ধ ঠিকই করেছেন। শুনেন একটা কথা শুনেন, আমাদের এই যে আপনি বললেন যে 51 বছর আজকে আমাদের দেশ স্বাধীন, হ্যাঁ, এই 51 বছরে আমার এই সোনার বাংলাদেশ, এই দেশটা থেকে আমি বলবো সাধারণ জনগণ আমাদের দেশে ঠিকই আছে, সাধারণ মানুষও ভালো আছে, কিন্তু যারা বেশি শিক্ষিত, যারা বেশি নেতৃত্ব দিয়েছেন, এই দেশটাকে তারাই লুটে পুটে খেয়েছেন। হ্যাঁ, সাধারণ জনগণ এই দেশে কিছুই পায়নি, একটাই পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন দেশে বাস করি, এছাড়া আমরা কিছুই পাইনি। যুগে যুগে এই দেশটাকে লুটে পুটে খাইছি অনেক সিনিয়র নেতৃবৃন্দ। জনাব শেখ মুজিবুর রহমান দেশের মানুষের যে আবেগটাকে গুরুত্ব না দিয়ে 72-এ যাকে দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হলো, এবং তিনি যা করতে চান তাতে এ জাতির সবাই তার প্রতি রাজি ছিল, তাকে গুরুত্ব দিয়েছিল। এই গুরুত্ব দেওয়া মানুষটি নিজেকে কতটা অগুরুত্ববান করলেন, এই যার হাতে ক্ষমতা দেওয়া হলো তিনি ক্ষমতাটার কতটা খেয়ে হারালেন এবং ক্ষমতাটা কীভাবে চাবিয়ে খেলেন, যার কারণে 75-এর 15 আগস্টে তাকে হত্যার পরে তার লাশটি দীর্ঘ 30 ঘন্টা 32 নম্বরে পড়েছিল। আওয়ামী লীগের সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রতি 15 আগস্টের কান্নার জড়িত কণ্ঠে কিন্তু তার নেতাকর্মীর সামনে বলতেন, কেউ কে ছিল না আমার পিতার লাশটি ধরার। নিজের এলাকায় নিয়ে যাওয়া হলো সেনাবাহিনীর মাধ্যম দিয়ে, 18 জনকে দিয়ে দাফন কাপন করা হলো, 570 সমান রিলিফের কাপড় দিয়ে তার শেষ বিদায়টি হয়েছে। একজন মানুষ যিনি কোটি মানুষের প্রিয়, তিনি নিজেকে কতটা অসহায় করলে, তিনি নিজেকে কতটা হীন করলে, কতটা নীচ করলে তার শেষ বিদায়টি এমন হয়েছিল। শুনেন, আমি আগেও বলেছি যে আমার সিনিয়র অনেক নেতৃবৃন্দ আছে, আমি পুরো ইতিহাস বলতে চাই না। এরপর আপনার কথার প্রেক্ষিতে আমি একটু বলি। 1971 সাল থেকে 75, ওই সময় আমাদের বাংলাদেশের আমার বাপ, চাচা বা দাদা, এলাকার ময়মুরবি যারা, তারা ছিল সরল। ওই সরল মানুষ ছিলই বলেই এই আবেগের রাজনীতি করেছেন আওয়ামী লীগ সরকার। কারণ আপনি দেখেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পর শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, উনি বাকশাল কায়েম করেছিলেন। কেন? হ্যাঁ, ওই সময় উনি বাকশাল কায়েম করার কথা ছিল না। উনি বাকশাল কায়েম করে পড়ার পর তখন ওই সময় তো আমাদের বিএনপি সরকার ছিল না, তাকে তো হত্যা করেছে তো আওয়ামী লীগের লোকজনই। উনি নিজে বলেছেন যে বাংলাদেশের সবাই পাইছে সোনার খনি, অন্যান্য এলাকার অন্যান্য দেশের মানুষ পাইছে সোনার খনি, আমি পাইছি চোরের খনি। উনি তো এটাও আবেগ, কারণ উনি দেখেন বাংলাদেশের জনগণ ছিল 7.5 কোটি, আমাদের কম্বল আসছে 7.5 কোটি। উনি বলছে আমি একটি কম্বল পাইনি, এটা তো একটা আবেগ। উনি প্রধান, ওনার মন্ত্রী মিনিস্টার এই কম্বল গুলা কে নিয়েছে, ওনার অনুমতি ছাড়া কেউ নিতে পারছে? এটা উনি আবেগে কথা বলছেন। হ্যাঁ, আওয়ামী লীগের সবাই চোর, উনি নিজে বলছেন যে আওয়ামী লীগের সবাই চোর, ওনার এমপি মহোদয় যারা ছিলেন, তাহলে উনিও সবকিছু জানতেন। ওই আবেগে সাধারণ মানুষকে বুঝাইছে যে আমি একটি কম্বল পাইনি। এখন আবেগের রাজনীতি নেই, এখন মানুষ ইতিহাসে বিশ্বাসী। এখন আমার ছোট ভাই ব্রাদার, আমার ছেলে সন্তান আমার থেকে বেশি জানে ইতিহাস। হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাক বলছেন ছাড় দেন, ছেড়ে দেন না, পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। সেক্ষেত্রে 71-এর 16 ডিসেম্বর আসলে প্রধান স্বাধীন না হলেও 75-এর 15 আগস্ট আসল স্বাধীন হয়েছে কিনা, কারণ যেভাবে তিনি এদেশের মানুষকে এতটা চাপিয়ে রেখেছিলেন, এতটা চাপ তো পাকিস্তানিরাও রাখে নাই। পাকিস্তান সরকার কি মানুষের বাক স্বাধীনতা নষ্ট করে দিয়েছিল, মানুষের কথা বন্ধ করে দিয়েছিল, রাজনীতি নিষিদ্ধ করেছিল? কিন্তু শেখ মুজিবুর রহমানের সরকার তো এদেশের মানুষের স্বাধীনতা বন্ধ করে দিয়েছিল, কথা বলা বন্ধ করেছিল। তাহলে সত্যিকার স্বাধীনতা 15 আগস্ট কিনা? হ্যাঁ, আমি আপনাদের বলি, উনি 100% নিশ্চিত
যে এই দেশ স্বাধীন হবে না, এই জন্য উনি স্বাধীনতার পাঠ ঘোষণা করেননি ভয়ে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটা সাহসের সাথে উনি ঘোষণা দিয়েছেন। উনি জনগণের জন্য রাজনীতি করেন, হ্যাঁ, এই দেশের জন্য রাজনীতি করেন, যার কারণে উনি ঘোষণা দিয়েছেন। আমি এত কথা বলবো না, ইতিহাস সবাই জানে ভাই। হ্যাঁ, এই যে শেখ হাসিনাও, হ্যাঁ, শেখ হাসিনাও এই আবেগে তো উনি কিভাবে 2006-7 সালের পরে উনি দেশের প্রধান হলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো। হ্যাঁ, আসার পর উনি ওই শেখ মুজিবুর থেকে বেশি করেছেন। শেখ মুজিবুর তো বাকশাল তৈরি করেছিলেন, উনি কি করেছেন দেখেন, উনি 15 থেকে 16 বছর এমন কোন নির্যাতন নাই আমাদের বিএনপি সরকারের উপরে করেছেন, এমন কোন নির্যাতন নাই জামাতের উপরে উনি করছেন, এমন কোন নির্যাতন নাই আমাদের জনগণের উপরে করছেন। ওনার বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে কথা বললেই ওনাকে মামলা দিছে, গণতন্ত্রের পক্ষে আন্দোলন সংগ্রামে গেলে ওনাকে জেলে পাঠিয়েছেন। আমরা জিয়া সৈনিক যারা আছি, এই 17 বছর আমরা রাজনীতি করছি ভাই, আমাদের কত কষ্ট হয়েছে। আমরা এই এখন কথা বলতেছি, আলহামদুলিল্লাহ এখন যে কথা বলতেছি, আমাদের দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে, দেশের জনগণের নেতৃত্বে ওনাকে এই দেশ থেকে উনি যে বিদায় নিয়েছেন, উনি পালিয়ে গিয়েছেন, এই কারণে আজকে আমি কথা বলতেছি। যদি উনি পালিয়ে না যেতেন আজকে হয়তো আমি মারা যেতাম, নাহলে জেলে থাকতাম। উনি তো এই নির্যাতন নিপীড়ন কম করেন নাই কারো উপরে, এটা আল্লাহর পক্ষ থেকে উনি পালিয়ে গেছেন এই দেশ থেকে, যার কারণে আজকে আপনার সামনে আমি কথা বলতে পারতেছি। 75-এর 7 নভেম্বর টানটান উত্তেজনাময় প্রেক্ষাপটে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তারা ক্ষমতা নিতে চাচ্ছেন, মেজর জেনারেল কে এম শফিউল্লাহ তারা দুজন মিলে একটা উইং করতে চাচ্ছেন। এদিকে কর্নেল তাহেরকে সামনে রেখে এগোচ্ছে জাসদ, কিন্তু সবাইকে ছাড়িয়ে দিয়ে সিপাহী জনতা যে মানুষটিকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করে এদেশের শাসনভার দিলেন, তিনি এদেশটাকে কিভাবে গড়লেন, 10,000 কিলোমিটার পায়ে কিভাবে হাঁটলেন, কিভাবে ঘাম ছোটালেন, এবং আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট পলিটিশিয়ান অর্থাৎ রাজনীতিবিদের জন্য ইথিক্স তৈরি করার একটি ঐতিহাসিক বাণী দিয়ে গেলেন। আপনার বিশ্লেষণে এক নজরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দায়িত্ব পালনের কিছু খণ্ডচিত্র একটু তো আমার পিছনে বলতে হয়। আমাদের দেশ স্বাধীন হওয়ার পর ওই সময় আওয়ামী লীগের প্রধান বিরোধী দল ছিল জাসদ। হ্যাঁ, এই যে ইনু যারা আছে, এরা তো আমাদের দেশ নায়ক তারেক রহমান বা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন উনি কথাবার্তা ভাষা ব্যবহার করেছেন। হ্যাঁ, আমরা সেই ভাষা ওনাকে ব্যবহার করতে চাই না। এই আওয়ামী লীগ সরকার এই টিকসই করার জন্য, অনেকদিন ক্ষমতা থাকার জন্য, স্বৈর শাসক টিকিয়ে রাখার জন্য এই জাসদের প্রায় 300-র উপরে লোক উনি মেরে ফেলেছিল। এটা তো ইতিহাসের অনেকে জানে। জাসদকে উনি চিন্তা ভাবনা করেছিল যে জাসদ যদি শেষ করে দেওয়া যায় তাহলে আওয়ামী লীগ সরকার আজীবন ক্ষমতা থাকবে। হ্যাঁ, জাসদ শেষ করার পরও তো আওয়ামী লীগ থাকতে পারে নাই। যে এই কথাটা আপনি বলছেন, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ স্বাধীনের পর এই দেশটা যেভাবে আপনার এই দেশ পাকিস্তান যখন পরাজিত হয়, তখন আমাদের যে পাশের দেশ ইন্ডিয়া তো আমাদের দেশে সবকিছু লুটপাট করে নিয়ে গেল। দেশ স্বাধীনের পর উনি বড় বড় লরি দিয়ে, গাড়ি দিয়ে আমাদের বাংলাদেশের, হ্যাঁ, আপনার প্রত্যেকটা ফ্যাক্টরি বলেন, যা কিছু বলেন, ওনারা গাড়ি বড় বড় লুটপাট করে সবকিছু নিয়ে গেল। নেওয়ার পর এই বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো অনেক মেজর ছিল, কেউ সাহস করে এগিয়ে আসেন নাই। এই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি এগিয়ে আসলেন, এগিয়ে এসে নেতৃত্ব দিলেন, আমাদের দেশের জন্য খাল খনন করলেন, হ্যাঁ, ধান চাষ করার জন্য, বিভিন্ন চাষ করার জন্য। এই দেশে আপনারা দেখেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনেক অবদান আছে, আমি অবদান বলে শেষ করতে পারবো না। শেষ আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যেই কারণে হত্যা করা হলো, হ্যাঁ, আমার তো মনে হয়, জানি না, এই আমাদের পাশের দেশ ইন্ডিয়ার হাত থাকতে পারে বা ইউরোপের হাত থাকতে পারে, বিভিন্ন দেশের মানুষের হাত থাকতে পারে। যেমন আপনাকে আমি বলি, আমাদের মুসলমান কান্ট্রির ভিতরে দেশের প্রধান যারা ছিলেন, আমাদের দেশের প্রধান যারা ছিলেন, এই মুসলমানের সৌদি আরব, কুয়েত, ওই সময় সাদ্দাম ছিলেন, হ্যাঁ, আমাদের দেশের অনেক নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন দেশের রাজা প্রধানরা ছিলেন। তারা তো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওর একটা সভা ডাকে, আপনার খুব সম্ভবত সৌদি আরবে। হ্যাঁ, ওই সভায় তখন ইরান আর ইরাক যুদ্ধ ছিল, যুদ্ধ চলছিল। তখনই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওইখানে নেতৃত্ব দিয়ে বলেছিলেন
যে আজকে থেকে এই যুদ্ধ বন্ধ, আজকে থেকে এই যুদ্ধ বন্ধ, আবার নেক্সট টাইমে আমরা একটা মিটিং কল করব, ওই মিটিংকে পাওনা দাওনা কিভাবে এটাকে আমরা মিলানো যায়, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তখন ওই মিটিং থেকে শেষ করে উনি যখন বাংলাদেশে আসার আমার তারিখটা মনে নাই, কিছুদিন পরেই আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়। আমি তো মনে করবো আন্তর্জাতিকভাবে ওনার চাল আছে ওনাকে মারার জন্য। হ্যাঁ, যাই হোক, আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আমরা রাজনীতি করি। উনি এই আমাদের বিএনপি গঠন করেছেন কি কারণে, এটা আপনার জানতে হবে। এই বিএনপি সরকার, হ্যাঁ, উনি বিএনপিটা একটা দল যে উনি গঠন করলেন, এটার অর্থ কি জানেন? যাতে বাংলাদেশে কেউ এই আপনার স্বৈরা শাসক না হতে পারে, কোন সরকার যাতে এককভাবে দেশটা আপনার চালাইতে না পারে, ওইটার বিরুদ্ধে সত্য কথা বলার জন্য, প্রতিবাদ করার জন্য, আন্দোলন সংগ্রাম করার জন্যই বিএনপিকে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটাকে তৈরি করে রেখে গেছেন। আজকে আমরা এই 17 বছর প্রতিবাদ করছি, প্রয়োজনে আরো 17 বছর প্রতিবাদ করব, যুগে যুগে প্রতিবাদ করব। স্বৈরা শাসক এই বাংলাদেশে চলবে না, আমরা সত্যের রাজনীতি করব। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে নেতৃত্ব ধ্বংস করার মতো ক্ষমতা বাংলাদেশে কারো নেই, একমাত্র আল্লাহ পাকের আছে। আল্লাহ পাক যতদিন আমাদেরকে রাখবেন, আমরা এই দেশে প্রতিবাদ করব, সত্যের রাজনীতি করব। হ্যাঁ, আমাদের দেখেন, আমাদের এই বিএনপি সরকার একটা বড় দল, এই বড় দলের মধ্যে টুকটাক থাকতেই পারে, দোষটি সমস্যা থাকতেই পারে, যেমন 2-1 চাঁদাবাজি থাকতেই পারে। আপনি দেখেন তো আওয়ামী লীগ কয়জন লোক চাঁদাবাজির কারণে দল থেকে বহিষ্কার করছে, দল থেকে পদ পদবি বাতিল করছে বা স্থগিত করছে। আমাদের দেশ নায়ক তারেক রহমান এই শেখ হাসিনা পলানোর পর 14 মাসে আপনি দেখেন আমাদের অনেক নেতা দল থেকে বের করে দিয়েছে, দল থেকে স্থগিত করেছে, স্থগিত করেছে। 81 সালের পরে দুই নেত্রীর বাংলাদেশ তৈরি হলো। শেখের বেটি শেখ হাসিনা, তিনি এই দেশে রাজনীতি করা শুরু করলেন, পাশাপাশি ম্যাডাম খালেদা জিয়াও 19 দফা বাস্তবায়ন করার জন্য, শহীদ প্রেসিডেন্টের আদর্শ বাস্তবায়ন করার তিনি রাজপথে আসলেন। রাজপথ থেকে দুই নেত্রী 45 বছর, একজন 5 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, একজন 3 বারের প্রধানমন্ত্রী হয়েছেন, একজন আপোষের নেত্রী, দেশনেত্রী, দেশমাতা, গণতন্ত্রের মাতা উপাধি লাভ করেছেন, আরেকজন নেত্রী জননেত্রী বা মাদার অফ হিউম্যানিটি, তার দলের নেতাকর্মী দ্বারা তিনি টাইটেল লাগিয়েছেন। এই দুই নেত্রীর বচন বাচন, কথাবার্তা, আচার আচরণে দেশের মানুষের মুখস্থ। আপনার বিশ্লেষণে এই দুই নেত্রীর আচার আচরণ, নেতৃত্ব থেকে এই দেশবাসীর শিক্ষা কি, আমাদেরই বা দীক্ষা কি? একটু পিছনে বলতে হয়, আমাদের স্বৈরা শাসক এরশাদ, জাতীয় পার্টি এরশাদ যখন ছিলেন 1986 নির্বাচনের আগে, এই শেখ হাসিনা, আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনা এবং জামাত একসাথে আন্দোলন করবে, তারা জোট হয়েছিলেন। কিন্তু 1986 সালে শেখ হাসিনা গাদ্দারি করে উনি নির্বাচনে যায়, এরশাদ আবার ক্ষমতায় আসে। হ্যাঁ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বৈরা শাসকের সাথে হাত মিলাল না, উনি আন্দোলন এগিয়ে চলে গেলেন, আন্দোলনের সংগ্রামে উনি এগিয়ে আসলেন। হ্যাঁ, যাক, 1990-এর আগে এরশাদ পতন হয়ে গেল। হ্যাঁ, এই জামাত ইসলাম আমি সরতার সাথে বলি, ওনারাও আমাদের সাথে কথা দিয়ে কথা রাখেন নাই, উনিও বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে এই স্বৈরা শাসকের সাথে হাত মিলিয়েছেন। হ্যাঁ, 1986-তে হাত মিলিয়েছেন, 86-তে হাত মিলিয়েছেন। হ্যাঁ, আপনি একটি কথা দেখেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপোষের নেত্রী কেন বলা হয়? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাউকে ছাড় দেন না, উনি কোনোদিন পিছপা হন না, উনি কোনোদিন ভয়ভীতি পান না। উনি দলকে সংগঠিত করার জন্য, বিএনপিকে এগিয়ে নেওয়ার জন্য, উনি দেখেন ওনাকে এই স্বৈরা শাসক এরশাদ যেমন ওনার উপরে অন্যায় অত্যাচার করেছেন, তার থেকে বেশি অন্যায় অত্যাচার করেছেন এই অবৈধ আওয়ামী লীগ সরকার। এই অবৈধ আওয়ামী লীগ সরকার এই যে 15 বছর ক্ষমতায় ছিলেন, বিগত এই 15 বছরই অবৈধ ছিলেন। হ্যাঁ, উনি জনগণের ভোট হরণ করেছেন, জনগণকে ভোট দিতে দেন নাই। উনি দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, হ্যাঁ, আমার মেজর জিয়াউর রহমানের বিয়ের পর থেকে ঢাকা ক্যান্টনমেন্টে উনি যে বাড়িতে থাকতেন, মইনুল রোডের সামনে, হ্যাঁ, এই শেখ হাসিনা ওনার কত স্মৃতি ওই বাড়ি থেকে। এই 2 দিন আগে আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, হ্যাঁ, ওই বাড়ি থেকে আমাদের দেশনেত্রী বেগম খালেদাকে বের করে দিয়েছে উনি হিংসা করে। এমনকি উনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, হ্যাঁ, আপনার দেশের বাইরে চিকিৎসা করতে যাবেন,
ওনাকে চিকিৎসা করতে দেওয়া হয়নি। আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের তৃণমূলের ওয়ার্ডের নেতারা চিকিৎসা করতে বাইরে গেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে যেতে দেননি কেন? এটা তো হিংসার রাজনীতি করেছেন উনি শেখ হাসিনা 100% উনি কনফার্ম ছিলেন এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে চিকিৎসা করতে দেওয়া হবে না, আস্তে 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 উনি এই দেশে মৃত্যুবরণ করবেন, বিএনপি ধ্বংস হয়ে যাবে, উনি এই দেশে রাজত্ব কায়েম করবেন। হ্যাঁ, উনি বলছেন না 41 বছর ক্ষমতা থাকবেন। হ্যাঁ, আর যে ওবায়দুল কাদের তো উনি আল্লাহকেও ভয় করতেন না, যেসব কথাবার্তা ওনারা বলতেন যে 41 সাল পর্যন্ত ওনারা ক্ষমতা থাকবে, তাহলে ওনাদের পরিকল্পনা ঠিকই ছিল। হ্যাঁ, এক আল্লাহ পাক আল্লাহর অশেষ রহমতে ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশের জনগণ যারা রাজনীতি করছেন, এই সবার এই রাজনীতির চাপের কারণে হ্যাঁ আজকে শেখ হাসিনা পালিয়ে গেছেন। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকেও এই শেখ হাসিনা অনেকবার বলেছেন, আপনি যদি বাইরে চিকিৎসা করতে যেতে চান আপনি চলে যান, হ্যাঁ রাজনীতি থেকে ইস্তফা দিয়ে যান, রাজনীতি থেকে পদত্যাগ করেন। হ্যাঁ, আমাদের শেখ হাসিনা একটা মিনিট আমাদের শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করার পরও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশে মৃত্যুবরণ করব, আমি একা বাইরে আরামায়েশ করব না। আমাদের বিএনপির হাজার হাজার নেতা কর্মী লাখ লাখ মামলা নিয়ে কোর্টে হাজিরা দিতেছেন, জেল খাটছেন, আমি দেশের বাইরে যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। যার কারণে উনি আজকে আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসের নেত্রী, জনগণের কাছে জনগণের হৃদয়ে উনি একদিনে যান নাই, দীর্ঘদিন রাজনীতির মাধ্যমে জনগণের উনি বুকে চলে গেছেন। দুই নেত্রীর এক নেত্রী হন নেতা হিসাবে তিনি মা উপাধি পান কর্মীদের কাছ থেকে, আরেক নেত্রী উপাধি পান আপা উপাধি পান কর্মীদের কাছ থেকে। আপা তিনি চলে যান নেতা কর্মীদেরকে ছেড়ে, আর মা তার সন্তানদেরকে ছেড়ে যান না। নিজের আপন সন্তানের উপরে অ্যাসল্ট হচ্ছে, তার জীবনটাকে হুমকির মধ্যে রাখা হচ্ছে, তিনি নিজের সন্তানের চাইতো নেতা কর্মীদেরকে বড় রেখে তিনি দেশ থেকে না যাওয়ার কারণে আজকে বিএনপির লক্ষ লক্ষ নেতা কর্মী কিন্তু দেশের থাকতে পেরেছে, বাড়িতে ঘুমাতে পেরেছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি তাদের নেতাকর্মী দ্বারা যে প্রিয় আপা, তিনি এতদিন কি মেরেছিলেন চাপা, তার এই চাপার কারণে তার এই আপা কিভাবে নেতাকর্মীদের ছেড়ে চলে গেলেন। 5 তারিখে যাওয়ার 5 মিনিট আগেও একজন নেতাকর্মী কেউ সেফ এক্সিটের জন্য কোনো কথাবার্তা না বলে তিনি চলে গেলেন। কতটা অমানবিকতা নিজের নেতাকর্মীদের প্রতি থাকলে একজন শেখ হাসিনা এইরূপ অমানুষ হয়ে উঠেছিলেন নেতাকর্মীদের কাছে। আমি অল্প সময় আপনার ব্যাখ্যাটা দেব। আমি আবারও বলছি, আমার সিনিয়র নেতৃবৃন্দ অনেক আছেন, আমার ভুল হইতে পারে, ক্ষমা করবেন। এই 1971 সালেও এই আওয়ামী লীগের নেতা কর্মী ছেড়ে আমাদের শেখ মুজিবুর রহমান পাকিস্তানে চলে গেছিলেন, আল্লাহ যেইভাবে বলুক। তো এখন তার মেয়ে এই শেখ হাসিনা উনিও আওয়ামী লীগের নেতা কর্মী ছেড়ে উনিও পালিয়েছেন। হ্যাঁ, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17 বছর হ্যাঁ জেলে অসুস্থ হয়ে বিভিন্ন কারণে উনি তো আমাদেরকে নিয়ে দেশে আছেন। উনি তো 17 সেকেন্ডও বাংলাদেশে ছিলেন না। 17 বছর দূরের কথা, শেখ হাসিনা তো 17 সেকেন্ডও ছিলেন না নেতা কর্মীদের পিছনে। তাহলে ভাই যারা আওয়ামী লীগ যারা করে তারা কি বুঝে করে? আপনারা তো বুঝে করেন, আপনাদের নেতা আছে, দিন শেষে আস্থার একটা বাতিঘর হিসেবে ম্যাডাম খালেদা জিয়াকে ধারণ করেন, তারেক রহমানকে ধারণ করেন। সেক্ষেত্রে শেখ হাসিনা এবং তার পুত্র সজীব জয়কে তাদের নেতাকর্মীরা আওয়ামী লীগ আসলে আস্থার বাতিঘর মনে করে কিনা সেরকম কোন পরাকাষ্ঠা শেখ হাসিনা দেখিয়েছে কি? তাহলে কেন আওয়ামী লীগ যারা করে তারা কেন আওয়ামী লীগ করে? এই আওয়ামী লীগটা সর্বপ্রথম থেকেই ভুল জায়গায়। হ্যাঁ, এই আওয়ামী লীগটা কিন্তু আমাদের এই বাংলাদেশে তৈরি হয় নাই। আমি আপনাকে একটু পিছনে বলি, মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের প্রধান ছিল মাওলানা ভাসানী। হ্যাঁ, সেই ইতিহাস বলতে গেলে অনেক সময় সেই মাওলানা ভাসানীর কত তারা সম্মানের সাথে কথা বলে না, সেই মাওলানা ভাসানীর কত তারা বলে না জাতির পিতা, সেই মাওলানা ভাসানীর তো 1 মিনিট বক্তব্য তারা কোনোদিন মাইকে বলেনি বাংলাদেশে। তারা জাতির পিতা শেখ মুজিব, হ্যাঁ জাতির মা শেখ হাসিনা, জাতির মা শেখ রেহানা, হ্যাঁ তারা তো অনেক কথাই বলে। আমি ভাই এগুলা বলতে চাই না। এখন যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগ নিয়ে আসেন, তারাই আওয়ামী লীগের শেখ হাসিনাকে ভাবুক। কিন্তু এখন এই বাংলাদেশে হ্যাঁ আমাদের যে বিএনপির বর্তমানে আমরা যার নেতৃত্বে রাজনীতি করি, আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা রাজনীতি করি,
আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা রাজনীতি করি। আমার গুরু, আমার বড় ভাই জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের নেতৃত্বে আমি রাজনীতি করি। এবং বর্তমান আমাদের এই প্রিয় লিডার আমাদের আঙ্কেল জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য সন্তান আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি সাহেব এই বিএনপির দুঃসময়ে আমাদেরকে নিয়ে ঢাকা শহরে পল্টনে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। আমাদের এই আন্দোলন বেগবান করার জন্য এই সারা বাংলাদেশের আমি যা মনে করি আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের নেতৃত্ব এবং উনি যে নেতৃত্বের গুরু, হ্যাঁ, আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে তো শিখার মতো অনেক কিছু আছে। হ্যাঁ, আমি ওনার কাছে থেকে অনেক কিছু শিখতে পারিনি, শিখার আরো অনেক কিছু আছে। জনাব আমানুল্লাহ আমানের নেতৃত্বে, জনাব তারেক রহমানের নেতৃত্বে 16 বছর যে আপনি রাজপথে ছিলেন, বিশেষ করে জুলাই 30 দিনের যে আন্দোলনটি হলো সেই আন্দোলনে আমানুল্লাহ আমান আপনাদেরকে কিভাবে গাইড করেছেন এবং তারেক রহমানের 9 দফা থেকে 1 দফা রূপান্তরিত করার কারিগরের সময়ে আপনার আসলে রাজপথ থেকে কি অভিজ্ঞতা অর্জন করলেন? রাজপথ থেকে আমরা অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি। সর্বশেষ আমি বলি, আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের ইতিহাস আমি বলে শেষ করতে পারবো না। হ্যাঁ, এই চ্যানেলে আমি অল্প সময় পেয়েছি, অল্প সময়ের ভিতরে যতটুকু বলি, আমাদের নেতার ইতিহাস আমি বলে শেষ করতে পারবো না। এখন বর্তমান এই আমাদের দেশনায়ক তারেক রহমান যে 31 দফা দিয়েছেন, এই 31 দফা আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এবং আমাদের ব্যারিস্টার ওমি সাহেব, হ্যাঁ, এই 31 দফা জনগণের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। 2023 সালের পর থেকে এই আন্দোলন শুরু করেন আপনারা। হ্যাঁ, এখন আমরা তৃণমূলে প্রত্যেকটা ওয়ার্ডে এবং প্রত্যেকটা ওয়ার্ডের নেতা নেত্রীদেরকে নিয়ে আমরা জনগণের কাছে যাইতেছি। এই 31 দফার ভিতরে ইম্পর্টেন্ট যে আলোচনাগুলো আছে সবকিছু আমরা বুঝাইতেছি। এখন আমাদের কাজ আগামী নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে আমরা বিগত দিনে আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে অনেক ভোটে আমরা জয়যুক্ত করেছি। ইনশাল্লাহ আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য সন্তান, যিনি 18 সালে নমিনেট ছিলেন, 18 সালে নির্বাচন করেছিলেন, উনি 18 সালেই যদি সঠিকভাবে নির্বাচন হতো তাহলে আমাদের ব্যারিস্টার ওমি সাহেব সেই নির্বাচিত এমপি হতেন। তারা সেই নির্বাচন সঠিকভাবে হয় নাই, দিনের ভোট রাতেই করে নিয়েছে, যার কারণে আমাদের ওমি সাহেব আপনার এমপি হতে পারেন নাই। হ্যাঁ, যাই হোক, ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা যেইভাবে এই কেরানীগঞ্জ থেকে আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেবকে যেইভাবে বিপুল ভোটে নির্বাচিত করেছি, তার থেকে বেশি ভোট দিয়ে আমরা ইনশাল্লাহ ওমি সাহেবকে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন করব, জনগণের ভোটে নির্বাচন করব। ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন। কেরানীগঞ্জ উপজেলা 1টা, সংসদে আসন 2টা, থানা 2টা, অর্থাৎ জামার চাইতে গেঞ্জি বড়, সংসদে এমপির চাইতে উপজেলা চেয়ারম্যান বড়, এমন একটা অবস্থান তৈরি হয়ে গেছে। ডান হাতে উপজেলা চেয়ারম্যান এক এমপি, বাম হাতে আর এক এমপি, ডান হাতে এক ওসি, বাম হাতে এক ওসি, আর একজন উপজেলা চেয়ারম্যান, একজন ইউনো, তাদের করের সাথে করে মসি। এই ওসি মসি ইউনো এই জায়গাটিকে একটু আরও বিকেন্দ্রীকরণ করার জন্য, যেহেতু কেরানীগঞ্জ মডেল উপজেলা আপনারা বলছেন, মডেল উপজেলা কমিটি চলছে, মডেল থানা হয়ে রয়েছে, শুধু একটি উপজেলা পরিষদের ব্যবস্থা দরকার। সংসদীয় আসন রয়েছে সারা দেশে 3টা 4টা করে উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন, অর্থাৎ 4 জন উপজেলা চেয়ারম্যান, 4 জন ইউনো, একজন এমপির নেতৃত্বে চলছেন। কিন্তু কেরানীগঞ্জে একজন ইউনো নেতৃত্বে 2 জন এমপি চলছেন, একজন উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে 2টা ওসি চলছেন। এই জায়গাটা সম্পূর্ণ একটি অন্যরকম একটা জায়গা। আপনারা কি মনে করেন মডেল উপজেলা পরিষদ গঠনের ক্ষেত্রে আপনার নেতা জনাব আমানুল্লাহ আমানের মাধ্যম দিয়ে জনাব তারেক রহমান বা আমাদের ব্যুরোক্রেসিতে যারা আমলা রয়েছেন তাদের বরাবর কেরানীগঞ্জ মডেল উপজেলা ঘোষণার ক্ষেত্রে আপনাদের কি চাওয়া? শুনেন, ইনশাল্লাহ 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচনে আমাদের কেরানীগঞ্জ মডেল থানার জনগণ দানে শেষে ভোট দিবেন। আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি সাহেব এমপি হবেন। আমাদের নেতা জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমান সাহেব, আমি একটু আগেই বলছি, ওনার মাথায় এগুলো আছে। নির্বাচনের পরে
এই কেরানীগঞ্জকে কিভাবে ঢেলে সাজাবেন পরিকল্পনা উনি বর্তমানে করে রেখেছেন, আমাদেরকে বলেছেন। ইনশাআল্লাহ আগামী বিএনপি সরকার গঠন করার পর এই কেরানীগঞ্জ উপশহর হবে এবং আলহাজ আমানুল্লাহ আমার সাহেব বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন এবং বলতেছেন এই কেরানীগঞ্জ যেমন আলহাজ আমানুল্লাহ আমার সাহেব যে উন্নয়ন করেছেন, আমাদের বাবুবাজার ব্রিজ উন্নয়ন করেছেন, আমাদের বসুলা ব্রিজ উন্নয়ন করেছেন, উনি এখন বলছেন এই যে খোলামোড়া ব্রিজ হবে, হ্যাঁ, এবং এই যে কেরানীগঞ্জের যতগুলা রোড গার দেখেন, কেরানীগঞ্জের আনাচ্ছে কানাচ্ছে মহল্লায় বিভিন্ন জায়গায় আগে জমি ছিল, এই জমির উপর দিয়ে আমাদের নেতা আলহাজ আমানুল্লাহ আমার সাহেব রোড করেছেন, হ্যাঁ, আমাদের বিদ্যুৎ এনেছেন, আমাদের গ্যাস এনেছেন, হ্যাঁ, স্কুল কলেজ করছেন, আবার যেখানে স্কুল ছিল না স্কুল করছেন, মসজিদ করছেন, মাদ্রাসা করছেন। তার উন্নয়ন আমি 1 ঘন্টা শেষ করতে পারবো না। কেরানীগঞ্জের উন্নয়ন ইনশাল্লাহ ওনার মাথায় আছে। এই উপজেলা আপনি বলছেন, থানা বলছেন, কেরানীগঞ্জ কিভাবে ঢেলে সাজাবেন, আমাদের ব্যারিস্টার অমি সাহেব, আমাদের জাতীয় বীর আলহাজ আমানুল্লাহ আমার সাহেব আমাকে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে এই উন্নয়নের কাজ করবো ইনশাল্লাহ। জি, আপনার দীর্ঘ বছরের ত্যাগ তিতিক্ষার বিচারে সাংগঠনিক রাজনীতিতে আপনি রোহিতপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি, আবার মডেল উপজেলা কেরানীগঞ্জ বিএনপির আপনি সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক হিসেবে আপনি দায়িত্ব পালন করেছিলেন। সেক্ষেত্রে সাংগঠনিক প্রধান দায়িত্বের ক্ষেত্রে রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন বা রাজনীতি দু ধরনের, সাংগঠনিক রাজনীতি এবং জনপ্রতিনিধির রাজনীতি। জনপ্রতিনিধির রাজনীতির জায়গায় রোহিতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের, যেহেতু এবার স্থানীয় সরকার নির্বাচন, কোনো দলীয় প্রতীক থাকবে না, যে কেউ নেতৃত্বে আসতে পারে, যে কেউ নির্বাচন করতে পারে, সেই জায়গায় দলের কাছে আপনার কি চাওয়া রয়েছে? জনাব আমানুল্লাহ আমানের কি দৃষ্টি আকর্ষণ করতে চান, এবং নেতাকর্মী বা এই আপনার ইউনিয়নের যারা ভোটার আছেন তাদের বরাবরই আপনার কি আহ্বান? শুনেন, আমি কোনোদিন পদ পদবীর জন্য রাজনীতি করিনি। আর এই বিগত এই আওয়ামী লীগের দুঃসময়ে আলহাজ আমানুল্লাহ আমার সাহেব আমাকে বলতেন যে কামাল, তোমার অফিসে, তোর অফিসে এই বিএনপির যত প্রোগ্রাম বা কমিটি, আমাদের 11টা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাজ যতই ছিল এই 17 বছর আমার এই অফিসেই হয়েছে, এই অফিস হয়েছে। এবং রোহিতপুরে আরো বিভিন্ন জায়গায় আমরা করেছি, অনেক জায়গায় করেছি, কিন্তু এই অফিসে বেশিরভাগ কাজকর্ম হয়েছে। আমি কোনোদিন আলহাজ আমানুল্লাহ আমার সাহেবরে বলি নাই যে আমার এই পদ পদবি লাগবে, এই সেই লাগবে। শোনেন, আমাদের কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, এগুলো আমার মাথায় নাই। নেতা যেটা বলে, হ্যাঁ, আমার মাথায় নাই। আমি কি সভাপতি হব না কি হব, এগুলো আমার মাথায় নাই। আমার নেতা আমাকে নির্দেশ দেয়, আমি কাজ করি। এবং আপনি কেরানীগঞ্জ তলা বিভিন্ন জায়গায় জেনে রাখেন, শেখ হাসিনা পালানোর পরও আমি বাইরের নির্দেশের অমান্য করে কোনো কাজ করি নাই। হ্যাঁ, আমাদের বিএনপির নেতা কর্মী অনেকে অনেক কাজ করতে পারে, আমি জানি না, কিন্তু আমি বাইরের নির্দেশ ছাড়া কোনো কাজ করি না। এখন আমার মেইন কাজ হচ্ছে, এখন এই ফেব্রুয়ারিতে নির্বাচন, অমি সাহেবকে হ্যাঁ কিভাবে আমি এমপি বানাবো, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা আছি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করব আমাদের অমি সাহেবকে। এই চিন্তা ছাড়া আমার এখন কোনো কাজই নাই, এখন চিন্তা ভাবনা নাই। শুধু কি এমপি, এটি কিন্তু আওয়ামী লীগের আমলে এই সংসদীয় আসনে কিন্তু জনাব আমানুল্লাহ আমান তিনি কিন্তু মন্ত্রী ছিলেন, বা আওয়ামী লীগের আমলে কিন্তু এখান থেকে আইনমন্ত্রী পর্যন্ত ছিলেন ডক্টর জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম। সেক্ষেত্রে যেহেতু এটি মন্ত্রীর আসন, এতদিন পরে আবার এমপি পাওয়া নাকি মন্ত্রী পাওয়া, মন্ত্রিত্বের উপযুক্ততার ক্ষেত্রে ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির গ্রহণযোগ্যতা বা যোগ্যতা কেমন হতে পারে? জনাব তারেক রহমানের বরাবর এই ব্যাপারে আপনারা কি ধরনের চিঠি পাঠিয়ে রাখবেন বা কি ধরনের আহ্বান রাখবেন? আমার ব্যক্তিগত মতামত, আমাদের দেশনায়ক তারেক রহমানের কাছে, তারেক রহমান যেমন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমানুল্লাহ আমার সাহেবকে চিনতে ভুল করেন নাই, ঠিক আমাদের তারেক রহমানও আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে অমি সাহেবকে চিনতে ভুল করবেন না। আমাদের দেশনায়ক তারেক রহমান যেভাবে আমাদের আলহাজ আমানুল্লাহ আমার সাহেবকে মূল্যায়ন করেন, ইনশাল্লাহ আমাদের ব্যারিস্টার অমি সাহেবকে মূল্যায়ন করবেন। হ্যাঁ, কারণ এটাই আমার আশা। আমাদের তারেক রহমান আমাদের ব্যারিস্টার সাহেবকে কোন জায়গায় রাখবেন, কোন জায়গায় কি করবেন, এটা তার নেতৃত্ব, এটা আমাদের তারেক রহমান বুঝবেন, আমাদের আলহাজ আমানুল্লাহ আমার সাহেব বুঝবেন। হ্যাঁ, আমাদের চাওয়া যে আমাদের
তারেক রহমান মানুষ চিনতে ভুল করেন না। ম্যাডাম খালেদা জিয়া নিয়ে একটু আলোচনা করে আমরা এবং তারেক রহমানের আলোচনা অনুষ্ঠান সমাপ্তি টানবো। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে রাজপথের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে নেতৃত্ব দিয়েছেন, এই নেতৃত্ব এমন নেতৃত্ব দিয়ে বিশ্বে কিন্তু অনেকে নোবেল লরিয়েট হয়েছেন। নেলসন ম্যান্ডেলাকে আমরা দেখেছি, তিনি কিন্তু মানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করার তিনি নোবেল লরিয়েট হয়েছেন। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী বিগত 4 বছর আগে তিনি নোবেল লরিয়েট হয়েছেন। অং সান সু চি, তিনি একজন নারী নেত্রী, তিনিও কিন্তু তার জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করেন, তিনি নোবেল লরিয়েট হয়েছেন। এ পর্যন্ত 54 জন নারী নোবেল লরিয়েট হয়েছেন। ম্যাডাম খালেদা জিয়া যেভাবে পিস ফর ডেমোক্রেসি, অর্থাৎ ডেমোক্রেসির জন্য, মানুষের অধিকারের জন্য, একটা সুস্থ রাজনীতির জন্য, সুশাসনের জন্য যেভাবে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন এবং নিজের জীবনের পরোয়া না করে যেভাবে নেতাকর্মী বা দেশ বা গণতন্ত্রকে রক্ষা করেছেন, সেই বিষয়গুলি বিচার বিশ্লেষণপূর্বক বিশ্ব মডেলেরা কি ভাবছে আমরা প্রত্যাশা করতে পারি কিনা? আপনার সিনিয়র নেতা জনাব আমানুল্লাহ আমান সাহেবের মাধ্যম দিয়েই বা আপনারা যেহেতু তার কর্মী, আপনার আমান সাহেবই এই বিষয়টি নিয়ে কী ভাবেন বা বলেন, আপনারাই কিভাবে মনে করছেন আমরা আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য, এদেশবাসী আসলে তার জন্য কোনো বিশেষ সুসংবাদ শুনতে পাবে কিনা, কি মনে করছেন? শুনেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান নেওয়ার মালিক আল্লাহ। জি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমি তো বলবো উনি তো বিশ্বনেত্রী, উনি বিশ্বনেত্রী, উনি, আমরা আশাবাদী উনি নোবেল প্রাপ্ত পাওয়ার উনি যোগ্যতা ওনার আছে। হ্যাঁ, আমরা দোয়া করব এবং দেশবাসীও ওনার জন্য দোয়া করব। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ রাখুক, ভালো রাখুন। হ্যাঁ, আমরা এই দোয়া করি। উনি বিশ্বনেত্রী, উনি কিন্তু নোবেল বিজয়ী হওয়ার যোগ্য। হ্যাঁ, আমরা আশা করি যদি আল্লাহ ওনাকে সম্মান করেন, আলহামদুলিল্লাহ। জি, শেখ হাসিনা তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে গঠন করার জন্য তারেক রহমানকে তার রাজনৈতিক প্রধান শত্রু অর্থাৎ উত্তরাধিকার শত্রু হিসাবে বিবেচিত করে 111-এর ঘাড়ে চড়িয়ে তারেক রহমানকে শারীরিকভাবে অ্যাসল্ট করে এদেশ থেকে রাজনীতি করতে পারবে না মুসলিক আদায় করে বিদেশে পাঠিয়ে দিয়ে যে তারেক রহমানকে এত প্রেশার করেছেন, এত শাস্তি দিয়েছেন, সেই তারেক রহমান অবশেষে কোথায় বহমান? আর যে সজীব ওয়াজেদ জয়ের জন্য শেখ হাসিনা এত কিছু করলো, তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের আসলে কোথায় অবস্থান? শোনেন, আমি জয়ের বিরুদ্ধে কিছু বলবো না, আমি শেখ হাসিনার দিয়ে শুরু করি। এই শেখ হাসিনা অনেক বক্তব্যে, অনেক সমাবেশে বলছেন যে তারেক রহমানকে ওই লন্ডন থেকে ফিরিয়ে এনে তাকে শাস্তি দিবে। উনি কি পারছে? ওই যে বললাম সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আমাদের দেশ নায়ক তারেক রহমান, উনি বিশ্ব নেতা। উনি এই যে 2 দিন আগে দেখলাম একটা টেবিলে বসে, একটা রুমে বসে আমাদের সারা বাংলাদেশ কাঠের চেয়ারে বসে নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, তারে কি চুল পরিমাণ লড়াইতে পারছেন? হ্যাঁ, ওইতে আমাদের দেশ নায়ক তারেক রহমানকে রক্ষা করছেন একমাত্র আল্লাহ। ওনার জ্ঞান, বুদ্ধি, মেধা সবকিছু দান করছেন একমাত্র আল্লাহ। ওনাকে ধ্বংস করার মতো, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে ধ্বংস করার মতো আওয়ামী লীগের কোনো নেতৃত্ব নাই, আওয়ামী লীগের কোনো নেতা নাই। সেটি প্রমাণ হয়ে গেছে। হ্যাঁ, রাখে আল্লাহ মারে কি। আমাদের এই তারেক রহমান উনি এখন বিশ্ব নেতা। তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বে তিনি আগামী নির্বাচনের পরে বিএনপি নিরঙ্কুশ বিজয়ের যে সম্ভাবনা মাঠে দেখা যাচ্ছে, তিনি বিজয় হলে, তিনি দেশের প্রধানমন্ত্রী হলে দেশবাসীর চাওয়াগুলি পূরণ করার ক্ষেত্রে একজন তারেক রহমানকে এদেশবাসী আসলে কেমন প্রাইম মিনিস্টার হিসেবে দেখবেন বলে মনে করেন? শোনেন, এখন ডিজিটাল দেশ, এই শোনেন, বয়স হইলে আর মুরব্বী হইলে জ্ঞান বুদ্ধি হয় না। রাইট। আল্লাহ পাক যারা জ্ঞান বুদ্ধি দান করেন, হ্যাঁ, আমাদের এই যেমন আলহাজ আমানুল্লাহ আমান সাহেব এত দূর এগিয়ে গিয়েছেন একমাত্র আল্লাহ তাআলার দোয়ায়। আমাদের ব্যারিস্টার অমি সাহেব আগামীতে এমপি হবেন, নিজে আমাদের নেতৃত্ব দিতেছেন, এটা আল্লাহ পাকের একটা দান, আল্লাহ পাকের দান আমরা মনে করি। আমাদের দেশ নায়ক তারেক রহমান, উনি বর্তমানে রাজনীতি প্রেক্ষাপটটা যেভাবে বুঝেন, যেভাবে নেতৃত্ব দিতেছেন বা আগামীতে দিবেন, আমার তো মনে হয় উনি যদি বাংলাদেশের প্রাইম মিনিস্টার হন বা দেশের প্রেসিডেন্ট হন, হ্যাঁ, ইনশাল্লাহ এই দেশ এগিয়ে যাবে, এই দেশের উন্নয়ন হবে। একটা কথা মনে রাখবেন, আমাদের দেশ নায়ক তারেক রহমানের রক্ত কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে, দেশপ্রেমিকের রক্ত, যোদ্ধার রক্ত। একটা কথা মনে রাখবেন, উনি কিন্তু আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, বুঝছেন? গাছ যদি ভালো হয় ফলও ভালো হয়, আর গাছ খারাপ হইলেও ফলও খারাপ হয়, এইটা কিন্তু খেয়াল রাখবেন। হ্যাঁ, আঙ্গুর ফলে আঙ্গুরই ধরবে, বেদনা গাছে বেদনাই ধরবে।
হ্যাঁ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান, হ্যাঁ, একমাত্র এই দেশের প্রধান এবং এই দেশের উন্নয়নের যদি ভাবেন একমাত্র তারেক রহমানই সম্ভব। তারেক রহমানের বিকল্প এই দেশে কেউ নেই, বর্তমানে নেই। জি, আমরা অনেক আলোচনা করলাম। দর্শক শ্রোতা, আপনার নির্বাচন এলাকার জনগণ, আপনার রাজনৈতিক এলাকার জনগণ, দেশবাসী, আপনার নেতা জনাব আমানুল্লাহ আমান এবং তার সন্তান জনাব ইরফান ইবনে আমান অমি, সবার উদ্দেশ্যে আপনার সমাপনী বক্তব্য। হ্যাঁ, সমাপনী বক্তব্য হচ্ছে, সর্বোপরি আমি সবার সামনে একটা কথা বলি, আমার নিজের টাকায় আমি রাজনীতি করি, আমি ওপেন কথা বলি বেশি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার চোখে নেবেন। আমার জমি জমা বিক্রি করে আমার নিজের টাকায় আমি ব্যবসা বাণিজ্য করে আমি রাজনীতি করি, আমি কারো টাকায় রাজনীতি করি না। আমার গুরু আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের কাছে রিকোয়েস্ট, আমাদের নেতা আঙ্কেল ব্যারিস্টার ইরফান অমি সাহেবের কাছে রিকোয়েস্ট, এবং সারা বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির, এবং দেশনায়ক তারেক রহমানের কাছেও আমার আবেদন, আপনারা এই 16-17 বছর এই বিএনপির আন্দোলন সংগ্রামে যারা ছিল, যারা ত্যাগী নেতা ছিল, তাদেরকে মূল্যায়ন করবেন, তাদেরকে মূল্যায়ন করে তাদের সাথে এগিয়ে এলাকার মুরব্বীদেরকে মূল্যায়ন করবেন। আমরা সবাইকে নিয়ে রাজনীতি করতে চাই, আমরা কারো শত্রু না। ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন করে আপনারা রাজনীতি করবেন, কমিটি দিবেন, এবং কোনো টাকার কাছে যে বিক্রি না হয়, কোন টাকার বিনিময়ে যে আওয়ামী লীগের দালালরা সামনে এসে না বসতে পারে, আওয়ামী লীগের দালালরা যেন কোনো প্রকারে ত্যাগী নেতাদেরকে পায়ে ফালায়া মাইরা যে ওনারা উপরে সামনে না আসতে পারে। আপনাদের এই ত্যাগী নেতাদের 17 বছরের যে মূল্যায়নটা আপনারা করবেন, কারণ অনেকে বউ হারিয়েছেন, অনেকে ছেলে সন্তান হারিয়েছেন, অনেকে রাজনীতি করতে গিয়ে জমি জমা শেষ করেছেন, অনেকে রাজনীতি করতে গিয়ে এই টাকা পয়সা ধন সম্পদ হারিয়েছেন, তাদেরকে তারা যেন অমূল্যায়ন না হয়। আমার কথা হচ্ছে, বিএনপি যারা করে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে মূল্যায়ন করবেন, যার যেখানে যোগ্যতা তাদেরকে যোগ্যতা দিয়ে কৌশল রণকৌশল অবলম্বন করবেন। জি, এই বলে আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ যুক্ত ছিলেন একজন তুলনামূলক শহীদ প্রেসিডেন্ট যেমন আদর্শ নিয়ে যিনি রাজপথে নেতৃত্ব দিচ্ছেন, সেই নেতৃত্ব দানকারী ব্যক্তির যে আলোচনাগুলি আমরা করলাম, জানলাম, বুঝলাম। 40 বছরের রাজপথের যে ত্যাগ তিতিক্ষার আত্মশ্লাঘা বা আত্মকথন বা আত্মবোধন, যা রাজনীতিতে যার ছিল একটা বিশেষ বাঁধন, এই বাঁধনে বেঁধে তিনি তার নেতৃত্বকে, বিশেষ করে জনাব আমানুল্লাহ আমানের সাথে যেভাবে আত্মিক বন্ধনে আবদ্ধ হয়ে, যার কমান্ডে যিনি রাজপথে নিবেদিত থেকেছেন, বিভিন্ন মামলা হামলা শিকার হয়েছেন, তার ত্যাগের প্রতি গুরুত্ব দিয়েই রোহিতপুর ইউনিয়ন বিএনপির একজন প্রধান দায়িত্বশীল করার ক্ষেত্রে তৃণমূল এবং সচেতন মহল পক্ষ থেকে জনাব আমানুল্লাহ আমান মহোদয় বিশেষ গুরুত্ব দিয়ে আজকের আলোচকের প্রতি সুবিচার করবেন বলে সচেতন মহল মনে করছে। আমাদের কাছে তথ্য রয়েছে যে 26 বছর প্রবাসে থেকেছে, অথচ সে একটি কমিটির, এই ইউনিয়ন কমিটিরই গুরু দায়িত্ব পালন করছে। 26 বছর বিদেশে থাকলে একটা ইউনিয়ন কমিটির গুরু দায়িত্ব পাওয়া আগে সেটি নিয়ে কিন্তু কথা ওঠে। আমার মনে হয় জনাব আমানুল্লাহ আমান মহোদয় এই কোকিল, বসন্তের কোকিলদেরকে জায়গা দিয়ে তার নেতৃত্বকে কোনো অবস্থাতে প্রশ্নবিদ্ধ করবেন না। আমাদের কাছে কথা এসেছে, প্রশ্ন এসেছে, এটির প্রতি খেয়াল রাখবেন। সেক্ষেত্রে যারা ত্যাগে জন্য ছিলেন, মাঠে ছিলেন, ময়দানে ছিলেন, দেশ ছাড়েননি, দেশেই ছিলেন, এদিক সেদিক থেকে ঠিক সময়ে যখনই কর্মসূচি তখনই হামলে পড়েছেন, তখনই সেই কর্মসূচিতে অ্যাটেন্ড করেছেন। হয়তো ফেসবুকে স্ট্যাটাস দেননি, হয়তো কোনো ছবি পোস্ট করেননি, কিন্তু তিনি নিজের দায়িত্ব পালন করে ওই মাঠে উপস্থিত ছিলেন বা ওই কর্মসূচিতে নিজের রোল প্লে করেছেন। তার প্রতি কাউন্ট না করে প্রবাসে থাকলো 26 বছর বা 20 বছর বা 15 বছর, তাকে এনে কমিটি দিলে কথা তো হয়। এই জায়গাগুলি জনাব আমানুল্লাহ আমান তার বিচক্ষণ নেতৃত্ব দিয়ে এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, এটা আমার ব্যান্ড না, এটা সারা বাংলাদেশের জন্য আমি বলছি। জি, আমাদের নেতা না, সারা বাংলাদেশের জন্য এগুলা না হয়। জি, এইটির প্রতি গুরুত্ব দিবেন। এবং জনাব তারেক রহমানের যে বিচক্ষণতা, সম্প্রতি দীর্ঘ 17 বছর পরে যিনি অন্য গণমাধ্যমে কথা বলে দেশের মানুষের কাছে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন, তাকে নিয়ে দেশের মানুষ যে স্বপ্ন দেখছে
অর্থাৎ লাইক ফাদার লাইক সান, লাইক মাদার লাইক সান, পিতা মাতা দুজন রাষ্ট্রপ্রধান ছিলেন। এবার তিনি যদি রাষ্ট্রপ্রধান হন, সবচাইতে আধুনিক এবং উন্নত রাষ্ট্র গঠনের এবং যোগ্য নেতৃত্বের একটি বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে গড়ে উঠবে, এটি সচেতন মনে করছে। দর্শক, পরবর্তী নতুন কোনো আলোচকে বা আজকের আলোচককে মনে নতুন কোনো বিষয় নিয়ে যুক্ত করার প্রত্যাশা রেখে বিদায় টানছি। সাথে থাকুন। আসসালামু আলাইকুম। আপনি 30 সেকেন্ড দর্শকদের ক্ষেত্রে সালাম দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানুন। আমার সামনে যারাই আছেন বা বাংলাদেশের জনগণ যারা আছেন, ময়মুরব্বী যারাই আছেন, যুবক এবং আমার ছোট ভাইরা, সবাই একটি কথা খেয়াল রাখবেন। এই বাংলাদেশের দুঃসময়ে আমাদের বিএনপি সরকারই ছিল এবং ভবিষ্যতে থাকবে। আসছে আগামী 26শে ফেব্রুয়ারি নির্বাচন। আপনারা সবাই ডানে শেষে ভোট দিয়ে আপনারা আমাদের বিএনপি প্রার্থী যেখানেই থাকবে সবাইকে জয়যুক্ত করবেন। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, নির্বাচন আসলেই কিছু ছোটখাটো দল বিভিন্নভাবে বিভিন্ন অজুহাত দেখায় এই নির্বাচন বানচাল করার জন্য। আপনারা সজাগ থাকবেন। ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন, এই আশা ব্যক্ত করে শেষ করছি। আমাদের অমি সাহেব জিন্দাবাদ, আমাদের আলহাজ আমানুল্লাহ আমান সাহেব জিন্দাবাদ, আমাদের দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, উনি আল্লাহ পাক তাকে ব্যস্তবাসী করুক। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিএনপি জিন্দাবাদ।